যারা উপস্থিত আছেন বাকিরা আসুক। আজকে আমার টাইম মতো আসার চেষ্টা করছি। ইয়া বসে থাকলে বলেন, ঠিক আছে? আমরা একটু 2-3 মিনিট করি, আলাপ করি। আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন। বলছি এর মধ্যে কারো নতুন কোনো প্রশ্ন তৈরি হইলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, তাহলে আপনাদের কোশ্চেন নাই, সবাই রিটার্ন জমা দিচ্ছেন? যাদের যাদের রিটার্ন 9.1 জমা দিতে হয় মাসে মাসে। স্যার অনলাইনে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, দেখেন, ধন্যবাদ। আমি একটা কথা বলতে পারবো স্যার? হ্যাঁ, আমি তো চাচ্ছি যে 2 মিনিটের কথা বলেন, বাকিরা আসুক, তারপর ক্লাস শুরু করি। 9.1 নিয়ে স্যার। হ্যাঁ বলেন, সমস্যা নেই, যে কোনো জায়গাতে বলেন, সমস্যা নেই। আমাদের এটা যে কেবল ইন্ডাস্ট্রি, আমি যেটা জব করি আর কি, জি ওইখানে পারচেজ করতে হয় হয়তো 2 মাস পর পর, 1 মাস পর পর। জি এখানে আমাদের পার্সেন্টেজ হার হচ্ছে 5%, 7.5% হারে আমরা ভ্যাট দিই। মানে বিক্রির ব্যাট 5% আর 7.5%। 7.5%। জি, কিন্তু আমি ওখানে করতে গেলে 15% দেখাবো, আমি কিভাবে এইটা করতে পারবো? আচ্ছা, আপনি 5% ব্যাট কেন দেন? আপনি কি উৎপাদনকারী হিসেবে কি কোনো ফ্যাসিলিটি পান? না, ফ্যাসিলিটি পাই না। তাহলে আমরা একটু জানি, কি বলে সবাই, শিখি আমরা। বলছে আপনি 5% কেন দেন? আমরা কি জানি, সবাই সবাই কি বলেন? আমরা জানি যে যে উৎপাদন ট্রেডিং ব্যবসায়ী সে 5% প্র্যাকটিস করতে পারে। আপনি কি সরবরাহকারী না উৎপাদনকারী? আমরা সরবরাহ করি। ও, তার মানে আপনি কেবল কিনে কেবল সরবরাহ করেন, তার এই জন্য আপনার 5%। আর আর ওই যে মাঝে মাঝে উৎসকর্তনকারীকে সাপ্লাই দেন, এই জন্য 7.5। এটাই তো বুঝেছেন? জি জি। এবার আমরা ক্লিয়ার হয়েছি। এখন বলেন, আপনার প্রশ্ন কি, কেনার ব্যাটটা কোথায় দিবেন? জি জি, কেনাবেটা আমরা যদি দেই হ্যাঁ, ওখানে দিই তাহলে 15% ধরে। না, আপনি 15% দিবেন না তো। আপনি দেখবেন 9.1 এর ওই যে লাস্টের দিকে 21 আর 22 এর মধ্যে আছে না স্থানীয় ক্রয়? হ্যাঁ স্যার। ওইখানে দেখাইবেন। বুঝছি, আমি দেখাই, দাঁড়ান আপনাকে একটা। আচ্ছা, দেখালে একটু ভালো। আপনি 9.1 খুলে দাঁড়ান, কি লাগবে? ভাই, কারো ওখানে যেন শব্দ হচ্ছে, আপনি একটু মিউটে থাকেন। ভাই, যার ওইখানে পারিবারিক আলাপ করেন, আপনি একটু মিউটে থাকেন না ভাই। মেহেদি হাসান ভাই একটু মিউটে থাকেন। মেহেদি ভাই একটু মিউটে থাকেন। অনেক হয়তো রেকর্ডিং দিয়ে চলে গেছে আমার মনে হয়। হ্যাঁ ভাই, ধন্যবাদ, রেকর্ডিং হচ্ছে। দাঁড়ান, আমি একটু বাইরের উত্তরটা দিয়ে নেই, দাঁড়ান। আচ্ছা, দাঁড়ান, আমি একটু ফাইলটা ওপেন করে নিই। হ্যাঁ, দেখেন এই যে 9.1, হ্যাঁ 9.1 এর স্ক্রিন শেয়ার করেন নাই? এখন দেখা যায় না স্যার। ধন্যবাদ ভাই।
দেখেন 9 এই যে 9.1 এর এখানে দেখবেন যে এই যে একটু বড় করি, দেখেন 21 আর 22 আছে না, লোকাল পারচেজ ইনপুট। আপনি যদি বিদেশ থেকে ইনপুট করেন 22 দেখাবেন, আর স্থানীয়ভাবে যদি করেন 21 দেখাবেন। দেখেন স্যার ওইটা তো দেখাই স্যার, তাহলে 21 কিন্তু দেখালে কোনো- তো এখানে ব্যাট আসার কথা না। ব্যাট আসার কথা, কিন্তু ইয়াতে শো করে স্যার, যখন আমরা প্রিন্ট করি ওখানে- আমি বলি শুনেন, সাব ফর্মে শো করো, কিন্তু এখানে কি আর আসে? না না স্যার এখানে আসে না স্যার। তাহলে আপনি ওটা নিয়ে মাথা কামান দরকার কি? সাবফ্রম তো ওই যে এনবিআর একটা সফটওয়্যার বানাইছে, লিঙ্ক করছে, এই জন্য টেকনিক্যালি আসে, কিন্তু প্রথম পেজে তো আসে না। আসে না স্যার। তাহলে আপনি কেন আবার দিচ্ছেন, সমস্যা নাই তো এটা। আচ্ছা যাক, আচ্ছা স্যার 24 থ্যাংক ইউ দিনের মতো আসছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। দেখেন আমরা লাস্ট ক্লাসে যা শেষ করছিলাম, আজকে আমরা কি করব, বাণিজ্যিক আমদানিকারকের শুরু থেকে সব কার্যক্রম করে, কি বলেন? মাঝখানে তো বিল অফ এন্ট্রি দেখাইতে যাই হয়েছিল না, আজকে একেবারে শুরু থেকে আলোচনা করি, কি বলেন সবাই? জি স্যার। আচ্ছা তাহলে একটু উদাহরণটা অন্যভাবে দিই। তাহলে আমাদের হাতে দুইটা উদাহরণ ছিল, একটা হলো আলাল ট্রেডিং, আর একটা হলো কি দুলাল ট্রেডিং, কি বলেন? আলাল আর কি দুলাল। দুলাল। এখন আমরা একটা মানে দুইটা পাশাপাশি আলোচনা করব, উৎপাদন মানে যাহা কিনে তাহাই বেচে। এখন বলেন আলাল ভাই যদি বিদেশ থেকে পণ্য আনে, তাহলে সে কি করবে? এখন ওই বিদেশে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করবে না? জি। আচ্ছা যোগাযোগ করে কি করবে, একটা পণ্যের মূল্য নির্ধারণ করবে না, যে এই পণ্যটা প্রতি কেজি বা প্রতি পিস কত করে? সবাই কি বলেন? জি স্যার। আমরা যেটা আলোচনা করছিলাম। তারপরে সে এলসির মাধ্যমে তাকে টাকা পাঠিয়ে দিবে না? জি। আচ্ছা এলসির মাধ্যমে যখন টাকা পাঠিয়ে দিবে, তাহলে আমি বলতে পারি না যে এলসির মাধ্যমে বৈধ ব্যাংকিং চ্যানেলে যে পেমেন্টটা দিচ্ছে এটা তার পণ্যের দাম? আপনার সবাই জি স্যার। শুনতেছেন তো? তাহলে পণ্যের দাম, এবং এই প্রোডাক্টটা কাস্টমসে আসার পরে কাস্টমস ওই বিল অফ এন্ট্রি অনুযায়ী সিডি এসডি আরডি ধরবে, তাহলে আমি বলতে পারি না এই সিডি এসডি আরডি এটা হলো তার বাংলাদেশে সরকারকে প্রদত্ত তার ডিউটি? আপনারা কি বলেন? জি। বলতে পারি কিনা এটা তার ডিউটি? তাহলে আমি বলতে পারি না যে এলসির দাম আর পণ্যের দাম যোগ করলে প্রোডাক্টের দাম, কি বলেন? এলসি মূল্য আর ডিউটি যোগ করলে কি টোটাল প্রোডাক্টের দাম না? তাহলে এই বিল অফ এন্ট্রি থেকে আমরা যে ভ্যাট প্রদান করছি ইনপুট স্টেজে, বিল অফ এন্ট্রি তার প্রমাণ না কেনার ভ্যাট? হ্যাঁ প্রমাণ। তাহলে বিল অফ এন্ট্রি থেকে আপনি ভ্যাটটা রেয়াত পাবেন না? পাবেন কিনা বলেন? হ্যাঁ পাওয়ার কথা। তারপরে এটিটা পাবেন না? এটিটা আমরা কি করব, সমন্বয় করব। ঠিক অনুরূপভাবে ট্যাক্স ফাইলে এই আইটিটা নেবেন না? ইনকাম ট্যাক্স ফাইলে নেবেন কিনা বলেন? হ্যাঁ এআইটি। তাহলে আমরা ব্যাট রেয়াত হবে, এটি সমন্বয় হবে, এআইটি কি অ্যাডজাস্টমেন্ট হবে, ঠিক না? ট্যাক্স ফাইলে এটি অ্যাডজাস্ট হবে। এখন এইবার যদি ইনপুট স্টেজে পোস্ট চার্জ পায় আর কি, ইয়ার থেকে সিএনএফ থেকে, যদি সিএনএফ এর কাগজটা পায় ব্যাট চালার, তারপর ইন্স্যুরেন্স পায়, ব্যাংক চার্জ পায়, এগুলি রেয়াত দিতে পারবে না বাণিজ্যিক আমদানিকারক? যদি সে সেলস ব্যাট 15% দেয়, রেয়াত দিতে পারবেন কিনা বলে? ভাই আমরা আজকে এটা ডিটেলস আলোচনা করব। হ্যাঁ পারবো। তাহলে তার কথা হলো, আমি যদি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করি, আমি যদি শখ জমা দেই, যারা 46-এর নিয়ম কানুন মানি, তাহলে আমার উৎপাদন উপকরণ হিসেবে প্রমাণ দিতে পারলে আমি রেয়াত দিতে পারবো। সবাই কি বলেন? তাহলে আমরা বিল অফ এন্ট্রি, হ্যাঁ, পোর্ট চার্জ, ইন্স্যুরেন্স, ব্যাংক চার্জ, এই চারটা ধরে প্র্যাকটিস করি, কি বলে? নর্মালি চারটা আপনারা ব্যাচেলার হিসেবে পান না? জি। আচ্ছা আপনারা ক্লাসের নতুন শিডিউল কি পাইছেন? বলছি আপনাদের হ্যাঁ বুঝেন, মনে করেন আমাদের কালকে ফিজিক্যাল কোর্সের ক্লাস শেষ, তারপর আমি ফ্রি আছি। এখন আপনাদের যদিও রুটিন ছিল শনিবার, বৃহস্পতিবার আর শুক্রবার না, এখন আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমরা পরপর 3 দিন ক্লাস করে কোর্সটা শেষ করে দিই। সবাই কি বলেন? জি স্যার, কমপ্লিট করে আপনাদের আপত্তি আছে? না স্যার, আপত্তি নেই। তাহলে পরপর করলে কি ক্লাস মনে থাকলো, তাহলে কোর্স শেষ করতাম। তারপরে যদি আপনারা বলেন একটা ক্লাস বেশি করাইতে, আর একটু আলোচনা বেশি হলে ভালো হয়, ওটা আলাদা, কি বলেন? তাহলে ওইভাবেই আমরা ওই রুটিন অনুযায়ী আগাই ইনশাল্লাহ, ঠিক আছে? কালকে ফিজিক্যাল কোর্স, তারপরে আবার ইয়ার থেকে শুরু হবে। আচ্ছা এখন বোঝেন,
তাহলে আমরা পোর্ট চার্জ, ইন্স্যুরেন্স, হ্যাঁ পোর্ট চার্জ, ইন্স্যুরেন্স, ব্যাংক চার্জ এগুলি দিয়ে কি করব, রেয়াত নেওয়া শিখবো। তাহলে এটা হলো আমাদের বিল অফ এন্ট্রি। দেখেন রেয়াত নেওয়ার উপকরণ হিসেবে। আচ্ছা এখন বলেন স্থানীয়ভাবে যদি আপনি কিনেন তাহলে বিল অফ এন্ট্রি তাহলে আপনি কী পাবেন বলে ভাই, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা জি, যাচ্ছে। স্যার, একটু বড় করে দিন স্যার। আচ্ছা দেখেন, জি, জি, হ্যাঁ ঠিক আছে। দেখেন যে এই যে এখানে দেখেন এই যে বিল অফ এন্ট্রি, হ্যাঁ এই বিল অফ এন্ট্রি হচ্ছে ব্যাট চাল। তাহলে এই বিল অফ এন্ট্রি থেকে আমি ব্যাটটা রেয়াত পাবো না, এটিটা সমন্বয় করবো আর এআইটিও কি সমন্বয় করবো, হ্যাঁ ট্যাক্স ফাইলে। তাহলে এই বিল অফ এন্ট্রির পাশাপাশি আমি যে পোর্ট চার্জ পাইলাম, এই দেখেন পোর্ট চার্জ, এটাও ব্যাট চালার নাই, পোর্ট চার্জের ব্যাট আমি রেয়াত দিতে পারবো না, পারবো কিনা বলেন? যদি 4.3 তে দেয়া থাকে তাহলে তো হ্যাঁ নেওয়া সম্ভব, স্যার। মনে করেন আমরা 4.3 দিয়ে দিছি, দ্বারা 46 অনুযায়ী সব মানছি, তাহলে পাবো তো, ঠিক না ভাই? জি আচ্ছা, স্যার, তারপরে এই ইন্স্যুরেন্সটা পাবো না? জি স্যার। আচ্ছা, তারপরে ইন্স্যুরেন্সও পাবো, তারপরে ব্যাংক চার্জও নিব। এখন আপনি বলেন আমি যে বলছি এটি সমন্বয় করতে হবে, এটা কোথায় আছে? আপনার জানার আগ্রহ জাগে কিনা বলেন? আমরা প্রথম ক্লাসে বলছিলাম জি, না যে কখনো যদি কোনো কিছু এরকম দ্বিধাদ্বন্দ্ব জাগে তাহলে কোথায় দেখবেন, আইনে দেখবেন, বলছিলাম কিনা বলেন? যে আপনার জি, যদি স্যার। কখনো দ্বিধাদ্বন্দ্ব জাগে যে এটা কোথায় আছে, হ্যাঁ তাহলে কোথায় 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 দেখবেন, আইনে দেখবেন। তারপরে বলছিলাম আইনের পরে কোথায় দেখবেন ভাই? বিদিতে। বিধিতে। তাহলে অনেক সময় আইন আর বিধি পাশাপাশি রেখে আইনের পরে পড়তে, দেখতে হবে এটারও জিও। না এসআরও জিও তো আছে। আপনি প্রথমে দেখবেন আইন, তারপর দেখবেন বিধি, তারপরে না পারলে এসআরওতে যাবেন না? জি স্যার। আচ্ছা এই যে এই যে রেয়াত পাবেন, হ্যাঁ 4 মাসের মধ্যে রেয়াত দিতে হবে, এটা কোথায় আছে বলেন? আপনি যে 4 মাসের মধ্যে রেয়াত দিবেন এটা কোথায় আছে, আইনে কোথায় আছে? ধারা 46। হ্যাঁ এই যে ভাই মনে আছে, ধন্যবাদ। তার ধারা 46 আছে। ঠিক তেমনি এটি যে সমন্বয় করবেন এটা কোথায় আছে? ধারা 31। হ্যাঁ ধারা 31 বিধি 19। তাহলে আমার কি এটা দেখার দরকার আছে না আপনারা বুঝতে পারতেছেন বলেন? আচ্ছা একটু দেখাই দিই, ধারা 31 বিধি 19। দেখেন ধারা 31, তাহলে লেখা আছে কিনা আমদানি কালে আগাম কর পরিশোধ সমন্বয়, আছে কিনা বলেন? জি স্যার লেখা আছে। হ্যাঁ তাহলে কি বলছে, প্রত্যেক নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি আমদানিকৃত পণ্যের সরবরাহের উপর পদেয় মূসক উপধারা 2 মানে কি, এই দুইকে বুঝাইছে না? উপধারা 2 উল্লিখিত হারে আগাম কর পরিশোধ করিবেন। দেখেন 2 কি বলছে, করযোগ্য আমদানির উপর মূসক যেই সময় ও পদ্ধতিতে আদায় করা হয় সেই একই সময় ও পদ্ধতিতে করযোগ্য আমদানি মূসকের আরোপযোগ্য ভিত্তিমূল্য মানে কি বলেন? যেই টাকার উপরে ব্যাট দেয় এটা ভিত্তিমূল্য না? আমরা যেই টাকার উপরে মূসক পরিশোধ করি এটা কি আমাদের ভিত্তিমূল্য? তাহলে আমি যদি ওই ভিত্তিমূল্যটাকে ক্রয় মূল্য বলি ভুল হবে? কারণ আপনি 6.3 দ্বারা পণ্য যে কিনেন 100 টাকার উপরে 15 টাকা ভ্যাট দিয়ে কিনেন না, তাহলে আমি বলতে পারি না যেই 100 টাকার উপরে ভ্যাট দিয়েছেন এটাই ক্রয় মূল্য। ঠিক তেমনি আমরা যেই টাকার উপরে মূসক দেই, মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্য বলছে না, তাহলে যেই টাকার উপরে মূসক দেই এটাই কি আমার ভিত্তিমূল্য না ক্রয় মূল্য না ভাই? মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্যের উপর বোর্ড কর্তৃক নির্ধারিত শর্ত পদ্ধতিতে পণ্য উৎপাদনের লক্ষ্যে আমদানিকৃত উপকরণের উপর উৎপাদনকারী হলে কি 3% হারে, আর অন্যান্য ক্ষেত্রে কত পার্সেন্ট হারে? 5% হারে আগাম কর পরিশোধ করবে। তাহলে উৎপাদনকারীর জন্য আগাম কর কত পার্সেন্ট বলেন? 3%। এই যে এখানে একটা ছোট্ট চার্ট দেওয়া আছে, তার মানে নিচে যায় দেখেন এই 4 মানে কি, যে এখানে বলা আছে না যে 2021 সালের ইয়া দ্বারা পরিবর্তন 4%, কি বলেন? কিন্তু এর আগে হ্যাঁ প্রথম দিকে কিন্তু উৎপাদনকারীর জন্য এটি কত ছিল? 5%। পরবর্তীতে আবার হ্যাঁ 19-এ ছিল 5%, 20-এ যা করছিল 4%, তারপরে 21-এ যা করছে কত? 3%। হ্যাঁ এইভাবে
অন্যান্য ক্ষেত্রে 5% আগে আগাম কর পদেও হইবে। তারপর কি বলছে দেখেন, প্রত্যেক নিবন্ধিত আমদানিকারক যিনি আগাম কর পরিশোধ করিয়াছেন তিনি নির্ধারিত পদ্ধতি মানে কি 9.1 এর মাধ্যমে আর কি নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট কর মেয়াদ বা তৎপরবর্তী 4 কর মেয়াদের মধ্যে মূসক দাখিল পত্রে পরিশোধিত আগাম করের পরিমাণ আগাম করে সমপরিমাণ আজকাল সমন্বয় গ্রহণ করিতে পারিবে। তাহলে এটি যে নিতে পারবেন এটা প্রমাণ পাইছেন কিনা বলেন? জি স্যার। জি স্যার। তাহলে এটি নেওয়ার জন্য কি আপনাকে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে হবে বা আপনাকে কি অব্যাহতিপ্রাপ্ত মানে সোজা কথা এটি কে নিতে পারবে এমন কোনো কি রেফারেন্স আছে এখানে? এটা হলো ধারা 31 বিধি 19, বিধি 19টা আমরা দেখলাম না, হ্যাঁ বিধি হিসাবে দেখে নিন, কারণ তাহলে আমি ক্লাসে দিয়ে অন্যদিকে যাবে। তাহলে বলেন ধারা 31 অনুযায়ী এটি সবাই সমন্বয় করতে পারে কিনা? জি স্যার পারে। তাহলে আপনি 15% হারে সেলস ব্যাচ দেন, 5% হারে সেলস ব্যাচ দেন, যাই দেন, আপনি কী করতে পারবেন? এটি সমন্বয় করতে পারবেন। আচ্ছা আপনাদের কাছে একটা বলে, আমার একজন বিশেষ গেস্ট আসবে, আমাকে ক্লাস চলাকালীন সময় 5 মিনিটের একটা ব্রেক দিন, হ্যাঁ একটু সময় দিন আপনারা, স্পেশালি এটা জাস্ট রিকোয়েস্ট আজকে, ওকে স্যার। অন্যদিন তো করি না, জাস্ট ওই ভদ্রলোক অনেক দূর থেকে আসতেছে এই জন্য আর কি। আচ্ছা তাহলে এটি সবাই সমন্বয় করতে পারে, প্রমাণ পাইছেন কিনা বলেন? আচ্ছা আমরা তাহলে ধাপে ধাপে যাই। এখন বলেন বাণিজ্যিক আমদানিকারক, হ্যাঁ কমার্শিয়াল ইনপুট আসে, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করুক বা 5% প্র্যাকটিস করুক, যাহা কিনে তাহাই বেচে, উনি কি কি রেজিস্টার রাখবে? 6.2.1 হ্যাঁ ভাই বলছে 6.2.1, ওনার সাথে কি আপনারা সবাই একমত? জি স্যার একমত। যা কেন তাই কাছে 6.2.1 দিবে। হ্যাঁ যা কিনে তাই বেচে 6.2.1। আচ্ছা তাহলে তাহলে আমরা বাজার থেকে এরকম একটা 6.2.1 কিনে নিয়ে আসলাম, সবাই দেখেন বুঝলেন কিনা? আমরা সিকোয়েন্স অনুযায়ী আগাই, কি বলেন? তারপরে শখটা কীভাবে করবো এটা করবো। তাহলে বাজার থেকে আপনারা 6.2.1 কিনে নিয়ে আসলেন। এখন আপনার মনে করেন এই 6.2 কেনার পরে যদি এরকম হয় যে আপনি একই পণ্যের ব্যবসা করেন, তাহলে ইন্ডেক্সে কি শুধু লিখে রাখবেন একই পণ্য, মানে যে জাস্ট আপনি কি মনে করেন রড সাপ্লাই দেন, কিন্তু আপনার রডের মধ্যে যদি বিভিন্ন ভ্যারাইটিস থাকে, 10 মিলি রড, 20 মিলি রড, 5 সুতা রড, তাহলে কি আলাদা আলাদা স্টক রাখতে হবে না? জি স্যার অবশ্যই। তাহলে এই এই 6.3 হ্যাঁ পণ্যের ভ্যারাইটিস অনুযায়ী কি স্টক খাতা হবে, কি বলেন? জি স্যার। এখন এক ভাই যদি করে যে এমন নেসক্যাফের ব্যবসা করে, হ্যাঁ সে কি করলো 900 গ্রামের বয়ম আছে, 500 গ্রামের বয়ম আছে, 200 গ্রামের বয়ম আছে, এই প্রত্যেকটা বয়মের জন্য আলাদা আলাদা পেজ রাখতে পারে কিনা? যে 90 গ্রামের বয়মের জন্য 5 পেজ, 200 গ্রামের বয়মের জন্য 5 পেজ রাখতে পারে না? জি স্যার। তাহলে এইভাবে তাহলে কতটা পেজ রাখবো এটা আমাদের নির্ভর করবে কিসের উপরে? আমাদের ব্যবসার নেচারের উপরে। এখন যেহেতু আমরা যাহা কিনি তাই বেচি, আমাদের আইটেম একটা, তাহলে আমরা কী করলাম? ইন্ডেক্স করলাম। তাহলে আমরা লিখলাম সিরিয়াল নাম্বার, হ্যাঁ 1 পেট, আমরা কে পেট রেজিন আছি, আমরা দেখলাম কি আমাদের যেই পরিমাণ আইটেম 2 পেজে হয়ে যাবে। তাহলে দেখেন আমি 1 থেকে 2 পেজ রাখছি, দেখেন ধরতে পারছেন কিনা ইন্ডেক্স? জি জি। আচ্ছা এই যে পণ্য আনলেন, তারপরে আমরা কি করলাম দেখেন, এই যে খাতা রেজিস্টার খাতা করলাম 6.2.1। তাহলে এই যে রেজিস্টার খাতা দেখেন, তাহলে আমরা এই যে প্রেজেন্টে দিলাম, তাহলে আমরা এই প্রতিষ্ঠানের নামের জায়গায় লিখবো না আলাল ট্রেডিং, আপনাদের মনে হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে অথবা দেওয়া হবে। ঠিকানা যা লিখবেন তার ঠিকানা, ভিন নাম্বারের জায়গায় কী লিখবেন? ব্যবসা শনাক্তকরণ সংখ্যা, তারপরে এই যে প্রোডাক্টের নাম লিখবেন না বা এখানে। তার আমরা যখন মাস শেষে রিটার্ন করবো আমাদের এসএস কোড দরকার না? আপনি যখন পণ্য কিনবেন আপনার কী দরকার? এসএস কোড। আর সেবা যখন কিনবেন কী দরকার? সার্ভিস কোড। তাহলে আমি এখানে এই বিল অফ থেকে এসএস কোডটা লিখে দিতে পারি কিনা বলেন? তাহলে বলেন উপরের পার্টটা বুঝছেন কিনা সবাই? বলছে আপনারা 6.2.1 উপরে অপশন বুঝতে পারছেন? আচ্ছা যারা পায় পুরাতন তারা একটু মুসকে মুসকে হাসবেন, যারা নতুন তারা শিখবেন, এটাই বাস্তবতা, কি বলেন? জি স্যার। আচ্ছা দেখেন এই যে বিল অফ এডিট, এটা বিল অফ এডিট নাম্বার না? C179 কি বিল অফ এডিট নাম্বার? আর এটা হলো দেখেন তো বিল অফ এডিট রেফারেন্স ডেট না 8/11/2021, কি বলেন? হ্যাঁ। এখন এরকম হয় অনেক সময় বিল অফ এডিট যেই ডেট ওই ডেটে শুল্কায়ন না হয়ে অনেক সময় অ্যাসেসমেন্ট হইতে দেরি হয় না।
তাহলে এখানে একটা ডেট আছে কিনা বলেন। জি আছে। আচ্ছা, তাহলে আপনি এটা রেফারেন্স ডেট, কিন্তু খাতায় যখন রিসিভ করবেন এই ডেটের পরে আপনার 15টা প্রোডাক্ট পোর্ট থেকে বের হয়েছে না ভাই? হ্যাঁ বের হয়েছে। এখন বলেন চট্টগ্রাম থেকে 8 তারিখ যদি শুল্কায়ন হয়, আপনার অফিস ধরেন পুরান ঢাকায়, আপনার কাছে ঢাকায় আসতে কয়দিন লাগবে বলেন? স্যার মিনিমাম 3-4 দিন, 3 দিন। তাহলে ধরে নেন 3 দিন লাগলে আমরা 11 তারিখ আসলো, আমি 11 তারিখ বা 12 তারিখ স্টকে রিসিভ দেখাইতে পারি না? জি স্যার। সবাই বুঝতে পারছেন এটা? তাহলে এইভাবে কয় তারিখ রিসিভ দেখা নির্ভর করবে কিসের উপর? আপনার কোম্পানির কি নেচার অনুযায়ী, কোম্পানির অবস্থানের উপরে না ভাই? তাহলে আমরা রিসিভ দিলাম 11-21। আচ্ছা দেখেন তো এই বিল অফ এন্ট্রিতে লেখা আছে না চায়নার কোন কোম্পানি থেকে আপনি পণ্যটা কিনছেন, লেখা আছে কিনা বলেন? তারপরে লেখা আছে না দেখেন তো আপনার নেট ওয়েট কত, গ্রোস ওয়েট কত। এখন আপনি বলেন আপনি কি রেজিস্টার খাতায় গ্রোস ওয়েট এন্ট্রি দিবেন না নেট ওয়েট এন্ট্রি দিবেন? নেট ওয়েট। কারণ আমরা তো প্যাকেজিং মেটেরিয়ালের ওয়েটটা কি কাউন্ট করি না, ঠিক না ভাই? নেট ওয়েট। তাহলে দেখেন আমরা কি কিনছি এখানে লেখা আছে কিনা বলেন? রেজিং কিনা হইছে। হ্যাঁ না, তাহলে তো এটা তো আমরা তো 6.32.180 দিব। তাহলে আমরা পণ্যের নাম পাইলাম, ঠিক না? কি পরিমাণ আনছি এটা পাইলাম। তাহলে দেখেন আমরা বলছি যেই টাকার উপরে ভ্যাট পরিশোধ করেন এটা হচ্ছে বিক্রি মূল্য, তাহলে আমরা ক্রয় মূল্য পাইছি কিনা বলেন ভাই? যেই টাকার উপরে ভ্যাট দেন এটা ক্রয় মূল্য কিনা বলেন? জি ক্রয় মূল্য। তাহলে এখন আপনার খাতা এন্ট্রি দেন, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ তাহলে দেখেন তো এই যে ক্রয় রেজিস্টার, হ্যাঁ আচ্ছা এর আগে আমি আলোচনা করি ক্রমিক নং। ক্রমিক নং মানে কি ভাই? একটু বড় করি না, স্টক খাতাটা চিনে আগে। ক্রমিক নং মানে কি? আপনি কত না প্রথম আইটেম, প্রথম লেনদেন, দ্বিতীয় লেনদেন, এগুলি না ক্রমিক নং? এই যে 1 2 3 ক্রমিক নং। তারিখ মানে কি? যেমন 1 তারিখে ওপেনিং স্টক, 11 তারিখে রিসিভ, 12 তারিখে কি সেলস করছেন, এই তারিখ না? জি জি স্যার। বিবরণ কি ধরনের লেনদেন? হ্যাঁ এটা হলো ওপেনিং স্টক, এটা হলো ইনপুট। হ্যাঁ এই ধরনের কি মানে কি ঘটনাটা কি, মানে কিসের এন্ট্রি দিতেছি? প্রারম্ভিক যে দেখেন প্রারম্ভিক যে পরিমাণ মানে কি? এখন আপনি যদি কেজিতে স্টক রাখেন তাহলে কেজি রাখবেন, পিস রাখলে পিস রাখবেন, কেউ যদি লিটার রাখে লিটার রাখবে না ভাই? তাহলে এটা হলো ওপেনিং স্টকের পরিমাণ। এখন দেখেন ওপেনিং স্টকের মূল্য কি লেখা আছে এখানে? কি মূল্য 4 এর পরে দেখেন তো মূল্যের ঘর আছে কিনা? এখানে যেমন আমরা কেজি লিখে দিছি না, সবগুলো আইটেম কিসে আছে? কেজিতে। তাহলে এখানে কি মূল্য লেখা আছে বলেন? মূল্য লেখা আছে? না স্যার। তাহলে আমরা এটা রাখতেছি স্টক খাতায়, তাহলে স্টক খাতার মূল্য কি বানিয়েছি বলেন? বলছি স্টক খাতায় মূল্য গুরুত্বপূর্ণ না, আমাদের গুরুত্বপূর্ণ কি পরিমাণটা, কি বলেন? ওপেনিং স্টকে শোনেন, ওপেনিং স্টকের ক্রয় মূল্য না তো, ওপেনিং স্টকের মূল্যটা কি গুরুত্বপূর্ণ? এটা প্রয়োজন নাই। তাহলে ক্রয় দেখেন ক্রয়ের জায়গায় পাশে লেখা আছে না ক্রয়ের পরিমাণ আর ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য লিখতে হবে না? তাহলে দেখেন তো 4 আর 5 যোগফল কি 7 না? টোটাল মূল্য কত দেখেন তো, সরি টোটাল পরিমাণ। 4 হচ্ছে ওপেনিং স্টক, 5 হচ্ছে কি পারচেজ, তাহলে 4 আর 5 যোগফল 7 কিনা বলেন? তারপরে দেখেন তো এখানে কার থেকে গিয়েছে তার একজনের ভাই সাপোর্ট দিন, তার নাম, ঠিক না? 8 নাম্বার নোট। 9 নাম্বার নোট হচ্ছে কি তার অ্যাড্রেস, তারপর 10 নাম্বার হচ্ছে তার ব্যাট নিবন্ধন নাম্বার বা বিন রেজিস্ট্রেশন নাম্বার। 11 নাম্বার হচ্ছে কত নাম্বার বিল অফ এন্ট্রি বা বেচালান যারা কিনছেন ওই নাম্বার না? 12 নাম্বার হচ্ছে তারিখ। তাহলে বলেন আমি যদি বলি যে 5 থেকে 12 পর্যন্ত ক্রয়ের তথ্য দেখেন তো, আপনার কাছে যে বিক্রি করছে তার তথ্য কিনা বলেন? জি স্যার। আচ্ছা 13তে যায় দেখেন আবার লেখছে বিবরণ, তাহলে এটা কি আমরা লিখছি না বিক্রয় বা ওয়েস্টেজ বা ফেরত লিখি না? তাহলে এই বিবরণ মানে কি? এটা বিক্রির তথ্য, দেখেন ক্রেতার তথ্য না, আপনার থেকে কিনছে। তাহলে আপনি কি লিখলেন? সেলস। কি পরিমাণ সেলস করছেন? 10,500 কেজি কিনা বলেন? তাহলে এই 14 নাম্বার লেখছে 10,500, 15 নাম্বারতে লেখছে না
10,500 কেজির মূল্য কত কি বলেন? যদি পণ্যের সম্পূর্ণ শুল্ক থাকতো তাহলে 16তে লিখতেন কিনা? তাহলে এই 15তে যেই টাকা পণ্য বিক্রি করছেন ভ্যাটের হার হচ্ছে 15%, তাহলে 17তে এই ধরেন 11,83,665 টাকার উপরে 15% ভ্যাট কয় টাকা, ওইটা লিখবেন না 17 নম্বর ঘরে। তারপরে 18 নম্বর ঘরে কার কাছে বিক্রি করছেন, 19 নম্বর ঘরে তার অ্যাড্রেস, 20 নম্বর ঘরে তার ভ্যাট নিবন্ধন নাম্বার, 21 নম্বর ঘরে তার কি আপনি 6.3 দিচ্ছেন ওইটার নাম্বার, 22 নম্বর ঘরে তারিখ, আর 23 নম্বর করে ক্লোজিং স্টক। দেখেন তো এখানে ক্লোজিং স্টকের কি টাকার ভ্যালু লেখা আছে, মানে পরিমাণের ভ্যালু লেখা আছে বলেন? না স্যার। 24 নম্বর ঘরে মন্তব্য যদি কোনোদিন প্রয়োজন হয় লিখতে পারেন। তাহলে বলেন স্টক খাতাটা আপনি চিনছেন কিনা? জি স্যার। আচ্ছা তাহলে আমরা স্যার এটা কি লেখার কোনো বাধ্যবাধকতা আছে? না। কোনটা লেখা? না কোনটা ভাই, কত নাম্বার স্যার ঘর? ওই যে ওই ক্লোজিং স্টকের যে ভ্যালুটা আছে তো আপনার তো ঘরই রাখে না, আপনি লিখবেন কিভাবে বলেন? আপনার জন্য ঘর রাখছে, ক্রয় হিসাব বিক্রয় হিসাবে আছে। হ্যাঁ ক্রয় হিসাবে বিক্রয় হিসাবে আপনি যদি এখন মিলাইতে পারেন আপনার কোম্পানির নেচার অনুযায়ী লেখেন, যদি লেখার দরকার, কিন্তু আমাদের হিসাবে লেখার দরকার নাই। তাহলে বলেন আমরা লিখলাম আলাল ট্রেডিং, পুরোটা বুঝি, ঠিকানা জায়গায় ঠিকানা লিখলাম, ব্যবসা শনাক্তকরণ জায়গায় শনাক্ত সমন্বয় লিখলাম, তারপর লিখলাম কি প্রোডাক্ট ইনপুট করলাম, তারপর কি লিখলাম এসএস কোড। ধরতে পারছে সবাই? তারপরে এখন দেখেন কি লিখলেন 1/11/2021 ওপেনিং স্টক নীল লেখছেন কিনা বলেন? কারণ এখন আপনার মনে কোশ্চেন জাগে না যে এই মাসের প্রথমে স্টকটা কি ছিল বলেন, প্রশ্ন জাগে কিনা যে আমি তো 11 তারিখ রিসিভ করব, 11 তারিখের আগে স্টকটা কি ছিল, প্রশ্ন জাগে কিনা বলেন ভাই? তাহলে আমি যদি লিখি যে 1/11 তারিখে ওপেনিং স্টক নীল ছিল, তাহলে যখন অডিট হবে তখন স্যার মনে করবে না তার মানে 1 তারিখে কোনো স্টক ছিল না। তাহলে এখানে যদি নীল লেখেন তাহলে দেখেন তো এখানে পারচেজে করে দিলেন ডট, তাহলে টোটাল স্টক নীল কিনা বলেন? আমরা এই যে একটা ঘর না, এই যে একটা ঘর, এক ঘরে আসলে একটার বেশি এন্ট্রি দিব না, ক্রয় বিক্রয় একসাথে দেখাবো না, তাহলে জটিলতা তৈরি হবে। তাহলে ওপেনিং স্টক লিখলেন নীল, পারচেজ কি নাই, তাহলে টোটাল হইলো কি, মোট পণ্য হইলো কি 7 নাম্বার নীল। তাহলে আমরা কি বিক্রিও করি নাই, তাহলে ক্লোজিং স্টক নীল কিনা বলেন? ধরতে পারছে সবাই? এইভাবে আপনার রেজিস্টার খাতায় মাসের প্রথমে যখন এন্ট্রি দিবেন সবগুলি ওপেনিং স্টক টানবেন না ভাই। এখন কারো যদি ক্লোজিং স্টক নীলের জায়গায় আগের থেকে কিছু পণ্য থাকে তাহলে সে লিখবেন এখানে যেই পরিমাণ স্টকে আছে, কি বলেন? ধরতে পারছেন? মনে করেন আপনার ব্যবসাটা যদি পুরাতন ব্যবসা হয়, আগের যদি কখনো স্টক থাকে যেই প্রোডাক্টটা আগে আনছিলেন 10 কেজি আছে, তাহলে নীলের জায়গায় আপনি 10 কেজি লিখবেন না? হ্যাঁ আমরা যে স্টক খাতা টানি, এবার চিন্তা করেন। তারপরে এখন দেখেন আমরা বিল অফ এন্ট্রিটা পাইছিলাম কয় তারিখে? 8 তারিখে আমাদের অ্যাসেসমেন্ট হয়েছে। আপনারা বলছেন আস্তে আস্তে আপনার অফিসে কি কয় তারিখ হয়েছে? 11 তারিখ 11 অথবা 11/12। এখন আমরা ধরেন 11 তারিখে আসলো রাত্রেবেলা এন্ট্রি দিছি, তাহলে লিখতে পারি না 11/11/21 লিখতে পারি কিনা বলেন? প্রথম এন্ট্রি জি স্যার। কি লিখলাম? আমদানি ইনপুট। ওপেনিং স্টক কত? নীল। নেট ওয়েট কত? 5,06,000 কেজি। 5,06,000 কেজি মূল্য লিখছি কিনা বলেন? জি স্যার। সবাই তো ধরতে পারছেন এই 5,06,000 কেজি কোত্থেকে আসছে? জি স্যার। বাকিরা তো কথা বলে না ভাই। তো তাহলে 5,06,000 কেজি দেখছেন, এটা হলো কি নেট ওয়েট। আর এটা হলো, এখন আপনার পণ্য যদি পিসে হয় তাহলে আপনি পিসে রাখতে পারেন না স্টক। কারো পণ্য যদি ডজনে হয় ডজনে রাখতে পারে কিনা বলেন? তাহলে এটা হলো আপনার নেতার অনুযায়ী। হ্যাঁ কার্টুনে, হ্যাঁ ভাই ধরতে পারছেন। ড্রাম হলে ড্রাম, তাহলে আমরা যেহেতু কেজিতে রাখছি আমরা এখানে কেজি লিখে দিচ্ছি কিনা বলেন? আপনি মেনশন করে দিতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা লিখলাম 5,06,000 কেজি, 5,06,000 কেজির বেস ভ্যালু। তাহলে বলেন 4 আর 5-এর যোগফল 7 টোটাল হইলো কিনা? আচ্ছা তাহলে কার থেকে কিনছে তার নাম লিখলেন না? কোন দেশ থেকে আনছেন? চায়না। তারপরে কত নাম্বার বিল অফ এন্ট্রি তার, কারণ ওই দেশের বি নাম্বার কি কাজে লাগবে না। বিল অফ এন্ট্রি নাম্বার C179। এই দেখেন এই ডেটটা 8 তারিখে লিখছে, এটা বিল অফ এন্ট্রি ডেট না ভাই, কারণ আমি এই ডেটটা না লিখলে বিল অফ এন্ট্রি খুঁজে পাবো না, ঠিক না? অনেক সময় দেখবেন এলসি নাম্বার দিয়ে অনেকে খোঁজে। তাহলে ক্লোজিং স্টক এই 5,06,000 কেজি কিনা বলেন?
জি স্যার জি জি স্যার এই পর্যন্ত বোঝেন না এমন কি আছেন? স্যার এই জায়গায় কি বিবরণে যে প্রোডাক্টটা আছে বুঝতে পারছি, প্রোডাক্ট একটা বিবরণে স্যার থাকবে না? ভাই এখন বোঝেন, আমরা একটা প্রোডাক্টের জন্য এক পেজ রাখছি, তাহলে আমাদের যেহেতু আমরা মাথার উপরে লিখছি যে এই প্রোডাক্টের জন্য স্টক, বিবরণে আমরা প্রোডাক্টের নাম না লিখলে হয় কিনা বলেন? সবাই কি বলেন হয় একমত স্যার, আমার কিন্তু সাথে? এটা ভাই আপনার format আপনার যদি শুনেন, আমি বলি আমরা একটু পরে বিবরণের জায়গায় সেলস লিখবো কিনা বলেন, লিখবো না? জি স্যার, দুইটা বিবরণের গর্ত দুইটা আছে স্যার। আচ্ছা যাক, এখন আমরা মনে করছি যে আমাদের মাথায় একটু কিডনি বেশি, তো মনে করলাম যে লেখার দরকার নাই। আপনার মন যদি লেখলে ভালো লাগে লেখেন, অসুবিধা, নিষেধ করে নাই। এগুলি তো কমন ফরম্যাট, সবাই কি বলেন? আমাদের হিসেবে কপালে হয়েছে ব্যাগা খাটার দরকার আছে ভাই, কি বলেন? কপালে যদি লিখছেন যে এই প্রোডাক্টের জন্য পেজটা, তাহলে কি আর লেখার দরকার আছে? না স্যার না ঠিক আছে, ওইভাবেই জানেন ভাই, বুঝতে পারছেন? দরকার নাই। আচ্ছা এখন বলেন, এই অবস্থায় পণ্য কিনলেন, এন্ট্রি দিলেন, হ্যাঁ, এখন পণ্য বেচার আগে আপনাকে সহগ জমা দিতে হবে কিনা বলেন? অবশ্যই স্যার। এখন আলাল ভাই আর দুলাল ভাই এন্ট্রিতে একই, ওটা দেখালেন, ওটা পরে দেখাবো। আলাল ভাই এন্ট্রি আর দুলাল ভাই এন্ট্রি এক কিনা বলেন? সহগ জমা দিতে যে ডিফারেন্স হবে। এখন বলেন সহগ কি বা মূল্য ঘোষণা কি, আপনাদের ভাষায় বলেন সহগ কি বা মূল্য ঘোষণা কি? একটা একটা পণ্য যেই দামে বিক্রি করা হবে ওটাই তো ওটা লিখিত ঘোষণাটাই মূল্য ঘোষণা, যেটা একদম আমরা আচ্ছা নরমালি যেটা বলি। ভাই যেটা বলছে অসুবিধা নেই, আমরা তো শিখতে আসছি ভাই। তাহলে উনি বলছে একটা পণ্য যেই কয় টাকা বিক্রি করবে, এটা লিখিতটাই হচ্ছে মূল্য ঘোষণা। আচ্ছা আমরা আরেকটু সুন্দর করে বলেন, আরেকজনে আরেকটু গুছায়, ওনারটা ঠিক আছে, ওনারটা খারাপ হয় নাই, আরেকটু গুছায় বলা যায়, দেখেন তো। স্যার ওটা তো হতে পারে স্যার কাঁচামাল ক্রয়ের পর, কাঁচামাল ক্রয়ের স্যার উৎপাদন থেকে শুরু করে হুম বিক্রয় পর্যন্ত যে খরচটা হয় সব অ্যাড করার পর যে বিক্রয় মূল্যটা দাঁড়ায় ওটা ঘোষণাই তো স্যার বিক্রয় মূল্য ঘোষণা। না না ভাই, একটা সুন্দর ভাই আরো সুন্দর করে বলছে, দেখেন উনি বলছে কাঁচামাল উৎপাদন করে একেবারে বিক্রয় এক পর্যন্ত যত প্রকার কস্টিং করেন, ঠিক আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ এটাই, তাহলে আমরা বলতে পারি না আপনাদের তিনজনের কথা মিলায়া সহগ মানে হচ্ছে একটা পণ্যের প্রতি একক উৎপাদনের কত জন্য যে ব্যয় হয় ওইটার কস্টিং। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিরা কি বলেন? জি স্যার যে আমরা বলতে পারি কোম্পানির যে প্রফিট সহ। হ্যাঁ একটা পণ্যের এক একক, বুঝছেন, এক একক উৎপাদন করতে যায় যেই খরচ হয় ওইটার কি কস্টিং। হ্যাঁ স্যার। সহগের ক্লাস সহগ ক্লাস মানে সহগ পারেন না আপনাদের মধ্যে কয়জন আছে? আমরা তো সহগ নিয়ে আলোচনা করি না, করছি ভাই? সবটা একটু দেখান। না এখন আপনারা যদি বলেন বিস্তারিত দেখাইতে দেখাবো। এই পর্যন্ত তো বুঝছেন, খাতায় তো বুঝছেন। এখন কথা হলো বেচার আগে শখ দিতে হবে। ভালো হবে স্যার। না না দেখাবো কেন ভাই, শখ করাবো আপনাদের, সুন্দর করে বুঝা করাবো, ঠিক আছে? আপনাদের তো সম্পর্ক শেষ না, তো এর মাত্র সম্পর্ক শুরু। স্যার দাঁড়ান আমি শখ ইয়াটা বের করি, একটু ফর্মেটটা বের করি। 12 কোটি টাকার সম্পর্ক। হ্যাঁ স্যার কয় কোটি টাকার জন্য সম্পর্ক? 28 কোটি। সরি 28 কোটি, আমি 12 কোটি। না 28 কোটি পাইলে ভালো লাগবো না, এখন 1 কোটি চাইছি তো, অলরেডি 20 লাখ পাই গেছি। শুনে ভাই, না কানলে মাও খাবার দেয় না, কি বলেন? জি স্যার, অবশ্যই স্যার। কারণ তো তার সন্তানের খাবার দরকার। না না কানলে মাও খাবার দেয়, ওটা ওইভাবে না, মানে এটা মনীষীদের কথা আর কি। এখন আপনি কিছু করবেন, বসে থাকলে আপনাকে কে দিবে বলেন? চেষ্টা করতে হবে। এই যে আমি চেষ্টা করছি, পেয়ে গেছি। ইনশাল্লাহ আপনাদের ফেসবুকে থাকবেন, ইয়াতে থাকবেন, যোগাযোগ তো হবেই। আর আপনার সাভারের অফিস নেটওয়ার্ক কত দূর স্যার? অফিসে যে শুরু করবো, যে কোনো সময় শুরু করে দেবো, ঠিক আছে? এক ভদ্রলোক আশা কথা আসছে। স্যার সাভারে আসছি স্যার। আচ্ছা দেখ, দেখেন তাহলে আমরা একটু বুঝি আপনাদের এই ফাঁকে, তাহলে এক কাজ করি, আমরা তো ক্লাস চলমান, বুঝছেন, শখ তো মাঝখানে আলোচনা করতে হবে, তাহলে এখন শখের ক্লাসটা করা হলে মাঝখানে, তারপরে শখ শেষ করে আবার আলাল ভাই খাতায় চলে যাব, সবাই কি বলেন? জি স্যার জি স্যার। তাহলে আমি মাঝখানে শখের ক্লাসটা করাই, হ্যাঁ, প্রায় ঘন্টাখানেক লাগবে। তাহলে বলেন উপকরণ উৎপাদ শখ কি? আমরা কয়েকটা প্রশ্ন উত্তর জানবো। উপকরণ উৎপাদ শখ কি?
তারপরে জানবো মূল্য ঘোষণা ও সহগের মধ্যে পার্থক্য কী। তৃতীয়ত জানবো কোন কোন প্রতিষ্ঠান সহগ জমা দিবে, কোন কোন প্রতিষ্ঠানকে জমা দেওয়া লাগবে না। তারপরে আমরা সহগের ক্যালকুলেশন করব, ঠিক আছে? আচ্ছা দেখেন, জাকির স্যারের বইতে হ্যাঁ কী লেখা আছে আমরা এখানে পড়ি। স্যারের বইতে এখানে লেখা আছে কোনো পণ্য বা পরিষেবার এক একক পরিমাণ উৎপাদন বা সম্পাদনে যেই পরিমাণ উপকরণ প্রয়োজন হয় তাদের অনুপাতকে উৎপাদ সহগ বলা হয়। দেখেন বুঝছেন কি না ভাই? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যায়। জি কি স্যার বলছে দেখা দেখেন? যাচ্ছে। কোনো পণ্য মানে কি, মানে যেটা আমাদের ওই যে মানে কি বলে আকার আকৃতি গুণাগুণ আছে না ভাই? আর পরিষেবা মানে সার্ভিস না? তাহলে দেখেন জি স্যার কোনো পণ্য রাখতে দাঁড়ান, বলছে কোনো পণ্য বা পরিষেবা সার্ভিস হইতে পারে, পণ্য হইতে পারে, এক একক মানে প্রতি পিস বা প্রতি কেজি বা প্রতিটা সার্ভিস এক একক পরিমাণ উৎপাদন বা সম্পাদনে যেই পরিমাণ উপকরণ প্রয়োজন হয় তাদের অনুপাতকেই উৎপাদ সহগ বলা হয়। তাহলে আমরা বলতে পারি না এই যে কলমটা বানাইলাম, এই কলমটার একটা কলম বানাইতে যেই পরিমাণ তাটা কস্টিং। সবাই কি বলেন? জি স্যার। এই যে আপনি মনে করেন এই যে এই মার্কার পেনটা কিনলেন, মার্কার পেনের দাম 30 টাকা বা 40 টাকা, তাহলে এই একটা কস্টিং আছে না? তাহলে এটাকে আমরা সহগ বলছি কিনা বলেন? এখন মনে করেন স্যার, হ্যাঁ জি স্যার বলেন। একটা কোশ্চেন ছিল এর সাথে, যদি এটার সাথে মনে করেন উৎপাদনের ব্যয় হচ্ছে হলো উৎপাদন ব্যয় প্লাস হচ্ছে হলো লাভ যোগ করে তো বিক্রয় মূল্য হয়। হ্যাঁ মনে এটা করে কি বিক্রয়, হ্যাঁ বলেন শেষ করেন। এটা কি বিক্রয় মূল্য? ওটাই কি আপনি বোঝেন উপসহগ? না, বোঝেন। মনে করেন আপনি কোন স্টেজে আছেন, উৎপাদনকারী, ট্রেডার, ডিলার, কোন স্টেজে আছেন বলেন? উৎপাদনকারী। আচ্ছা মনে করেন আপনি উৎপাদনকারী, এই ধরেন উদাহরণস্বরূপ এটার দাম বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, আপনি কি 30 টাকা দিয়ে বিক্রি করবেন? কারণ আমি কিনছি, হ্যাঁ বুঝেন, আমি কাস্টমার 30 টাকাতে কিনছি না ভাই? জি স্যার নিশ্চয়ই যে পোস্ট করছে এই ভাই 20 টাকা বিক্রি করবে, তারপরে উনি আবার ডিলারের কাছে দিবে, ডিলার 25 টাকা বিক্রি করবে, তারপরে আবার রিটেলার দোকানদার 28 টাকা বিক্রি করবে, এইভাবে হাত বদল হইতে আপনি আমি 30 টাকাতে কিনবো না? জি স্যার তাহলে উৎপাদনকারী 20 টাকার সহগ দিবে না ভাই? এটা ওয়েট করেন, আমরা আলোচনা আসবে এটা। তাহলে বলেন আমার বিক্রয় মূল্যই তো আমার সহগের মূল্য, কি বলেন? জি স্যার ধরতে পারছেন? তাহলে চিন্তা করেন, তাহলে যে একজন উৎপাদনকারী বা একজন ব্যবসায়ী বা একজনিয়া যে একটা পণ্য বা একটা সেবার প্রতি একক উৎপাদন করতে যায় যে ইয়াতে, এটাই সহগ বলছি আমরা, কি বলেন? ধরতে পারছেন? আমি সহগের ক্লাস করাচ্ছি মাঝখানে, দেখেন। এখন বলেন যে ধারা 46-এর নিয়ম কানুন যদি মানে সহগ জমা দেয়, খাতাপত্র রাখে, তাহলে সবাই রেয়াত পায় না? রেয়াত পায় কিনা বলেন? আচ্ছা তাহলে কোনো সার্ভিস প্রদানকারী যদি চিন্তা করে আমি সহগ দিব, রেয়াত দিব, নিতে পারে না? কোনো সেবা প্রদানকারী যদি কল্পনা করে আমি এখন থেকে রেয়াত দিব, সহগ দিব, নিতে পারে কিনা বলেন? পারবে স্যার। আচ্ছা এখন বলেন একটা টেলিভিশন চ্যানেল সহগ দিবে কিভাবে? সে কি বিক্রি করে? সে তো স্যার আমাদের কাছে এয়ার টাইম বিক্রি করে, যেমন ওর এখানে যখন টেলিভিশন চ্যানেলগুলোতে স্যার বিজ্ঞাপন প্রচার করা হয়, এই যে তো বিজ্ঞাপনের প্রথমটা না, time- পরেরটা ঠিক আছে। তাহলে সে সহগ দিবে কিসে বল? পিসে, কেজিতে না কিসে বলেন? স্যার বিজ্ঞাপনের মূল্যের উপরে। না আরেকটু মাথাটা খাটান, আর বাকিরা চেষ্টা করেন না। ম্যাডাম স্যার এই যে ওরা তো বিক্রি করে, যেমন খবর প্রচার হইতেছে এটা বিক্রি করলো, তারপর নাটক দেখাইতেছে এটা বিক্রি করলো। এককটা কি বলেন? একক সময় এই ধরতে পারছেন ভাই? তাহলে তারা সেকেন্ড বা মিনিটে সহগ দিবে না? জি স্যার সেখানে মিনিট তারপর আচ্ছা একটা মনে করেন একজন এক ভাই আছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনি সহগ যদি মনে করে যে আমি রেয়াত দিব, উনি সহগ দিবে কিসে বলেন?
ওনারা তো সিএ রিপোর্ট ওনার তৈরি করে সার্ভিস স্যার প্রতি অডিট রিপোর্ট। তারা তো রিপোর্টার অনুযায়ী সার্ভিস ফি হ্যাঁ, তাহলে তাহলে এক বছরের অডিট রিপোর্ট শক দিতে পারে না? জি স্যার। তারপরে আপনি যদি মনে করেন ইনকাম ট্যাক্সের অ্যাডভাইজার হন, ব্যাটের অ্যাডভাইজার হন, প্রতি ট্যাক্স ফাইল শক দিতে পারেন না? জি স্যার। ব্রেন খাটান ভাই। তারপরে সিকিউরিটি কোম্পানি শক দিবে কিভাবে বলে? আমরা তো পুরো একেবারে শুনেন, এখন বাণিজ্য আমদানিকারকে নাই, একেবারে A to Z শকে চলে গেছি, শকের যত প্রকার আছে। এখন বলেন যে কি বলে সিকিউরিটি কোম্পানি শক দিবে কিভাবে? স্যার এটা আবারও দিতে পারে, এমপ্লয়ির উপরও দিতে পারে। না, আমরা স্কয়ার ফিটে দিতে পারি না? কি বলেন? স্কয়ার ফিটও তো হইতে পারে। হ্যাঁ, স্কয়ার ফিটে দিয়ে দিলাম যে পার স্কয়ার ফিট। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, কত ঘন্টা। এখন আপনি যদি এরকম হয়, হাসপাতালের জন্য শখ একরকম, বসুন্ধরা সিটি মার্কেটের জন্য শখ আরেক রকম হইতে পারে না, মেট্রো রেলের জন্য একরকম হইতে পারে না, যেখানে সারাদিন লোকজন আসতেছে। হাসপাতাল তো দিনে 2 বার করলেই হয়। কি বলেন? এটা নির্ভর করে তার আপনার সেবাদাতা এবং সেবা গ্রহীতা। হ্যাঁ, এটা হলো, হ্যাঁ আপনাদের কথা ঠিক আছে, এমপ্লয়ির উপরে তো হইতে পারে, এটা হইতে পারে না শুনেন, একটা দাঁড়ানোর জন্য একটা শখ হইতে পারে না, এটা ঠিক হইতে পারে। এটা হলো ব্যবসার ক্যাটাগরি এবং সময়ের উপরে। কি বলেন? না, অথবা স্কয়ার ফিটের উপরে, যে মার্কেট হইলে এত স্কয়ার ফিট এত টাকা করে, ফ্যাক্টরি হলে স্কয়ার ফিট এত টাকা করে, শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে ভাগ থাকতে, ব্যাংক হলে এইভাবে থাকতে পারেন, ব্যাংকে যেমন দিনে 2 বার জারু দিলে হয়ে যাবে, হতে পারে না? জি জি স্যার। আচ্ছা, এখন বলেন যদি কোনো এসি বাস সার্ভিস তারা মনে করেন আমরা রেয়াত দিব, শক দিবে, কিভাবে দিবে? ড্রাইভারের ভাড়া দিতেছে, এগুলোর উপর সার্ভিস তো তার একক কি? সে প্রতি ট্রিপের জন্য শক দিতে পারে না? প্রতি ট্রিপ, টিকেট, হ্যাঁ প্রতি ট্রিপ অথবা হ্যাঁ পার ট্রিপের জন্য, এক ট্রিপে গেলে কতটা সিট থাকে, কত পার্সেন্ট খালি থাকে এভারেজে, এই অনুযায়ী শক দিতে পারে না? তাহলে দেখছেন আপনারা কত ব্লেনি। এখন বলেন রিয়েল এস্টেট কোম্পানি শক দিবে কিভাবে? স্যার ফ্ল্যাট বিক্রি করতেছে, ফ্ল্যাটের উপরে একটা স্কয়ার ফিট ডিসকাউন্ট করতে না, স্কয়ার ফিটে দিবে না ভাই? কি বলেন? স্কয়ার ফিটে। তাহলে শক কিভাবে দিবেন মোটামুটি আইডিয়া পাইছেন? জি স্যার। তাহলে অসম্ভব বলে কিছু আছে বলেন? না স্যার। তাহলে চেষ্টা করলে সবাই পারবেন। তাহলে আমরা বুঝলাম শক কি, বুঝলাম যে একটা পণ্যের প্রতি একক উৎপাদনের যে খরচ, এটাকে আমরা শক বলছি না, কস্টিং? জি স্যার। আচ্ছা, এখন বোঝেন দ্বিতীয় কোশ্চেন আমাদের, যে সহগ আর ধাপে ধাপে আলোচনা করি, কারণ নাহলে আপনারা দেখেন কোন ধরনের প্রতিষ্ঠান সহগ, মূল্য ঘোষণা আর সহগের মধ্যে পার্থক্য কি? এখন আপনারা বলেন, পুরাতন আইনে এই সহগকে আমরা মূল্য ঘোষণা বলতাম না? জি স্যার, মূসক 1 ছিল। হ্যাঁ, মূল্য ঘোষণা। আর নতুন আইনে আমরা এটা কি বলছি? উপকর উৎপাদ সহগ। দেখেন আমি একটা স্লাইড ওপেন করলাম, আমার যদি ফন্টের জন্য ভেঙে যায় এটা, দেখেন এখন দেখেন লেখা আছে না, উপকর উৎপাদ সহগ বা মূল্য ভিত্তিক ঘোষণা মূসক 1 লেখা আছে কিনা বলেন? জি স্যার। আচ্ছা, এটা ওই যে ম্যাকে একটু হয় ফন্টটা, এটা সিলেক্ট করে দিলে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আর নিচেটা লেখা আছে না ওই যে 4.3, তাহলে এই দুইটা ফরম্যাটের মধ্যে দেখেন তো, তারিখ, পণ্যের এসএস কোড, হ্যাঁ, বিবরণ, সরবরাহের একক, বিবরণ, হ্যাঁ, তারপরে অবচয় সহ পরিমাণ, অবচয়, সংযোজন, এই পর্যন্ত দেখেন তো মিল আছে না? মিল আছে কিনা বলেন? এই যে লাল আর হলুদ কালার করছে, এটা কেটে দিছে কিনা বলেন? এখানে কেটে শুধু কি এটা তো সংযোজন, হ্যাঁ ফোনটা একটু গেছে, কোন কোন খাতে সংযোজন করছে না কয় টাকা, তাহলে আমরা বলতে পারি বলেন এই দুইটা ফরম্যাটের ভিতরে সাদৃশ্য আছে কিনা। তাহলে এইখানে দেখেন তো সংযোজিত মূল্য বিক্রি, এই দেখেন এখানে আগে যেটা ছিল, এই যে দেখেন বর্তমান মূল্য মূল্য এ পর্যন্ত দেয়া লাগতো। তাহলে দেখেন বর্তমান মূল্য, প্রস্তাবিত মূল্য, তারপর সম্পূর্ণ শুল্ক সহ সংযোজন, এই ঘরগুলি কি আছে এখন আর? নাই। তাহলে আমরা বলতে পারি না ওই যে মুদ্রিত মূল্য লেখা আছে কিনা বলেন? তাহলে আমরা বলতে পারি এই মূল্য সহগই হচ্ছে মূল্য ঘোষণার ফরম্যাটের নতুন রূপ। পুরাতন আইনে যেটাকে মূল্য ঘোষণা বলতেন, ওটা ওই ফরম্যাটটা কারেকশন করে সহগ বলা হয়েছে বলেন।
বলতে পারি কিনা বলেন? জি স্যার। তাহলে জি স্যার, সহগ বলতে পারি। হচ্ছে কি পুরাতন আইনের মূল্য ঘোষণায় নতুন আইনের সহগ। দেখেন পুরাতন আইনে মূল্য ঘোষণায় কি নতুন আইনে সহগ। এখন এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, হ্যাঁ পার্থক্যটা দেখেন। এইখানে যে পণ্যের মূল্য সংযোজিত মূল্য লেখার ঘর আছে, এই ঘরগুলো কি এখানে আছে? এখানে আছে কি দেখেন, এখানে এই দেখেন র মেটেরিয়াল, হ্যাঁ পণ্যের নাম, ইসিস কোড, একক, র মেটেরিয়াল, অবচয়, করযোগ্য মূল্য, পরিমাণ, শতকরা হার, লাস্টে সংযোজন। কিন্তু পণ্যের মূল্য কি লেখা আছে? না স্যার। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, জাকির স্যারের বই থেকে একটা পেজ দেখাই। মাহবুব স্যারের আর জাকির স্যারের বই হুবু একই লেখা, ঠিক আছে? এত এক স্যারের বই থাকলেই হবে আপনাদের কাছে। দেখেন এখানে দেখেন কি লেখা আছে, কি বলা আছে দেখেন, উপকরণ উৎপাদ সহগ। দেখেন এখানে লেখা আছে উপকরণ উৎপাদ সহগে বর্ণিত মূল্য বনাম সরবরাহ মূল্য। আপনারা ব্যাট অফিসে যারা আপনাদের মধ্যে সহগ জমা দিয়েছেন, এমন কেউ আছেন সহগ জমা দিয়েছেন? জি স্যার, তাহলে আমি দিছি 3 হ্যাঁ তারিখে। ব্যাট অফিস থেকে বলে দেয় না 37% এডিশন করেন, 34% এডিশন করেন, বলে কিনা বলেন? জি স্যার বলে স্যার। তাহলে এটা রেফারেন্সটা এখন দেখেন, এটা হলো বাস্তবতা। এটা হলো দেখেন কি বলছে, মূসক 4.3 ফর্মে উপকরণ উৎপাদ সহগে পণ্যের মূল্য প্রদর্শন করতে হয়। ওখানে আমরা লিখতে হয় না যে আমার র মেটেরিয়ালের দাম এত, উপকরণের মূল্য এত, লিখতে হয় না? তারপরে দেখেন প্রতিটি উপকরণ ও সংযোজনের খাতের বিপরীতে তাদের মূল্য দেখাইতে হয়। আমরা এই যে সহগটা যখন তৈরি করি আমরা লিখি না যে এই দেখেন এই যে এই র মেটেরিয়ালের দাম এত, এই প্যাকিং মেটেরিয়ালের দাম এত, সার্ভিসের দাম এত, লিখি কিনা বলেন? জি স্যার। আচ্ছা এটা কি বুঝাইছে দেখেন, সরি কি বলছে, তাদের এই যে বলছে সংযোজনের খাতের বিপরীতে তাদের মূল্য দেখাইতে হয়, তাহলে আমাদের সংযোজনটাও দেখাইতে হয়। এটি ইতিপূর্বে মূল্য ঘোষণা মূসক 1-এর ফর্মের অনুরূপ ফর্ম। উপকরণ ও সংযোজনের মূল্য যোগ করে পণ্য ও সেবার মোট মূল্য লেখার এবং বিক্রয় মূল্য লেখা 2টি ঘর বাদ দেওয়া হয়েছে। এই যে আমাদের এই ফর্মেটে বলেন এই যে কয়টা ঘর বাদ দেওয়া হয়েছে কিনা বলেন? এই যে এটি বাদ দেওয়া হয়েছে না? এটা কি বলছে স্যার? বাদ দেওয়া হয়েছে। এই ফর্মটি মূলত মূল্য ঘোষণার এই ফর্ম। এই ফর্মটা কিসের ফর্ম? মূল্য ঘোষণার ফর্ম। এখানে করদাতাকে উপকরণ অবচয়ের পাশাপাশি উপকরণ ও সংযোজনের সকল খাতের মূল্য দেখাইতে হয়। আমরা এখানে লিখি না, এই যে লিখি না বলেন যে বেতন এত টাকা, খালাস খরচ, সবই লিখি। এখানে করদাতাকে উপকরণের অবচয়ের পাশাপাশি উপকরণ ও সংযোজন সকল মূল্য দেখাইতে হয়। বর্ণিত অবস্থা অনেক করদাতা মানে কি আমরা না ভাই যারা ক্লাস করতেছি, আর মূসক কর্মকর্তা মানে আমাদের ব্যাট অফিসের স্যার। কর্মকর্তাকে ধারণা সৃষ্টি হচ্ছে যে মূল্য ঘোষণায় রয়ে গেছে। আমরা কি ক্লাসে বলতেছি মূল্য ঘোষণা বলতেছি কিনা বলেন? এখনো স্যার ওটাই বলে, মূল্য ঘোষণা বলে, 4.3 বলে, দুটোই বলে। এটা তো জাকির স্যার, মাহবুব স্যার, 2 স্যারও বলতেছে, 2 কমিশনার 12 কমিশনারের মধ্যে, ঠিক আছে? 2 জন বলতেছে মূল্য ঘোষণায় রয়ে গেছে। তারা মনে করছে 4.3-তে প্রদর্শিত মূল্যেই সরবরাহ প্রদান করতে হবে। তারা কি বলতেছে যে ভাই আপনার সহগে কয় টাকা সংযোজন দিচ্ছে ওই টাকা বেচেন, বলে না? জি স্যার। অনেক করদাতা তাই করছেন। আমরাও কি করতেছি, 34% এডিশন করছি, এত টাকা রেটে বেচা যাবে না। তাহলে আমরাও তাই করতেছি কিনা বলেন? কোনো ক্ষেত্রে সেটি বাস্তবায়ন করা হচ্ছে, এটি আইন সিদ্ধ পদ্ধতি নয়। কোনো ক্ষেত্রে অফিসে যায় বলে না ভাই 34% এডিশন করেন, হবে না, আমাদের স্যারে বলে দিচ্ছে 35% এডিশন, কারণ 1% ট্রেজারি দেন, বলে কিনা? স্যার অনেক জায়গায় 40% নিচে নিতে চায় না। আচ্ছা যাই হোক, এটা আইন সিদ্ধ পদ্ধতি কিনা বলেন? না এটা আইন সিদ্ধ তো না স্যার, আইন সিদ্ধ হচ্ছে তো এটা হলো আইন। এখন দেখেন ভাই ওটা হলো বাস্তবতা, শোনেন এটা হলো কি বাস্তবতা। তাহলে দেখেন আইনের দ্বারা ব্যাড ইনক্লুসিভ কোথায় বলা আছে, আইনের দ্বারা 32 অনুযায়ী সরবরাহ প্রদান করতে হবে সরবরাহ মূল্যে। আপনি কাস্টমারের কাছ থেকে মূলামূলি করে যে টাকাটা পাইছেন এটাই আপনার মূল্য না? এই যে আমাকে এক ক্লায়েন্ট বলতেছে ফোন দিয়ে যে ভাই, ক্লায়েন্ট মানে কি আপনাদের মতো আর কি একজন পার্টিসিপেন্ট, যে স্যার আমার মূল্য ঘোষণা মানে হচ্ছে, আমিও মূল্য ঘোষণাই বলতেছি যে আমার পণ্যের দাম হচ্ছে ধরেন 100 টাকা, ব্যাট অফিস থেকে বলছে 40% এডিশন করে সহগ দিতে, তাহলে ওনার সহগের রেট কত? 140 টাকা না? বলেন 40 টাকা কিনা?
এখন 140 টাকার উপরে উনি 15% ভ্যাট যোগ করে পণ্য বেচবে না? 100 টাকা জি, জি, ক্রয় স্যার। মূল্য, হ্যাঁ, তার এই 100 টাকা ক্রয় মূল্যের সাথে এডিশন করছে 40%, তাহলে 140 টাকা সংযোজন সহ মূল্য কিনা বলেন। এখন এই 140 টাকার উপরে 15% ভ্যাট যোগ করে উনি পণ্যটা বিক্রি করবে না? জি স্যার। এখন কোনোভাবেই ওনার কাস্টমার 140 টাকার উপরে 15% ভ্যাট, আচ্ছা দেখি কত টাকা আসে, ধরেন 140 ইন্টু 15%, 21 টাকা। হ্যাঁ, 21 টাকা। এখন 21 টাকা। 161 টাকা দিয়ে ওনার কাস্টমার কোনোভাবে ওনার থেকে পণ্য নিবে না, এই দামে কি করবে না, নিবে না। এখন উনি কি করবে বলেন, উনি বলতেছে আমি কাস্টমারকে 150 টাকায় বিক্রি করতে পারছি, মানে কষ্টে মষ্টে কি করতে পারছি, বুঝেন নাই? এখন আমাদের 150 টাকা বিক্রি করতে পারবো। হ্যাঁ, ওনার কাছে ব্যাংক স্টেটমেন্ট মানে ব্যাংকের চেক আছে, উনি দেখাইতে পারবে, ভাউচার আছে দেখাইতে পারবে। এখন আমার সাররা ব্যাটের সাররা মানবে? না বলেন, স্যার। মানবে? এখন উনি বলে আমি কি করব, কি বুঝছেন? এখন রেট বাড়াইলে কাস্টমার নিবে না, তাহলে আমি কি বলছি যে আপনি কাস্টমারকে 160 টাকা করে ব্যাট চালান দেন, আর বললেন যে ভাই আপনি 150 টাকায় দিয়েন, কি বলবেন? এছাড়া উপায় আছে বলেন? না না। সবাই ধরতে পারছেন? জি জি। ব্যাটের বাসায় আপনি কি করেন, 160 টাকা করে চালান কাটে, ওনাকে কি বলবেন, ভাইয়া ওটা আপনাকে মুখে ডিসকাউন্ট দিয়ে দিলাম, হ্যাঁ আপনি 160 টাকা করে চালান নিয়ে রেয়াত নেন, কিছু করার নাই, আমি 160 টাকার নিচে ব্যাট চালান কাটলে আমাকে ওডিটে ভালো হবে কিনা বলেন? সবাই ধরতে পারছেন? আমার দেশে গরমিল কোন জায়গায়? স্যার এটা একটা বাস্তব অভিজ্ঞতা ছিল। আমি অন্য একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, ওখানে বেঙ্গল ক্লাস থেকে আমরা ল্যামের শেল নিতাম লাইটের। তো সেম ওইখানেও আমরা দিতাম 26,600 টাকা, কিন্তু চালান আসতো 30,000 টাকা, 30,200 না, টাকা। ওই যে উনি তো মনে দুঃখে দিতেছে, কি বুঝছেন, যে 30,200 উনি চালান আসতো। 30,000 টাকার নিচে নিলে ওনার ব্যাটারি যায় ঝামেলা করবে। তা সবাই ধরতে পারছেন ভাই গরমিলটা কোথায় হইতেছে? স্যার আমি চেঞ্জ করতে পারি না স্যার, যে আপনি যে আমাকে বলতেছেন 40% এডিশন করতে, হ্যাঁ এটা ধারা কোথায় আছে ডিফেন্স করতে পারি না স্যার আমি। ভাই, আমি একটা কথা বলি, আমি তো দেখাইলাম যেটা কোথাও নাই, বুঝেন? জি স্যার, এটা তো ঠিক আছে, মানে না, ব্যাটন আমি এটা বলতে পারি না। আমি বলি, এখন শোনেন বস, এখন কথা হলো কি, আমাদের অনেকের অ্যাকাউন্টে ছোটখাটো গরমিল আছে কিনা বলেন? জি স্যার, অ্যাকাউন্ট ছোট গভর্নমেন্ট ছোট লোকাল পার্সেল আছে কিনা বলেন? এখন থাকে স্যার। আপনারা যদি আচ্ছা আমি এটা শেষ করি, তার উত্তর দিই, হ্যাঁ উত্তরটা দিই, শেষ করে নিই। তারপর দেখেন কি বলছে আইন, এই প্যারাটা শেষ করে নিই, তাহলে অনেকটা উত্তর সহজ হবে। আইনের ধারা 32 অনুযায়ী সরবরাহ প্রদান করতে হবে কি কি মূল্যে? সরবরাহ মূল্যে। সরবরাহ মূল্যে। প্রাপ্য পণ হইতে কর ভগ্নাংশ দিয়ে করের পরিমাণ নিরূপণ করে তা পণ হইতে বাদ দিয়ে দিলে যে মূল্য পাওয়া যাবে তাই হবে কি মূল্য? সরবরাহ মূল্য। তাহলে এখানে ধারা 32 বলছে কিনা, যেই টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন ওটাকে 115 দিয়ে ভাগ দিয়ে 15 দিয়ে গুণ দিলে যেই টাকা পাওয়া যাবে এটা ভ্যাট, বাকিটা আপনার পণ্যের মূল্য। জি স্যার। নাই আসলে বললো, ঠিক আছে। এখন বলেন তাহলে ওইটা আপনার পণ্যের মূল্য কিনা? তাহলে এখানেই তো জি বলে স্যার। দিচ্ছে, যে দেখেন কি বলছে, আইনের ধারা 32 অনুযায়ী সরবরাহ প্রদান করতে হবে সরবরাহ মূল্যে। কোন মূল্যে? আপনার অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে, ঠিক না ভাই, যে টাকা আপনি বেচছেন ওইটাই তো বিক্রি মূল্য। প্রাপ্য পণ মানে কি বলেন? আপনি যে টাকা স্যার, যে ব্যাংকে টাকা পাইছেন, কাস্টমার বিল পাইছেন, প্রাপ্য পণ হইতে কর ভগ্নাংশ দিয়ে করের পরিমাণ নিরূপণ করে, এটা কিন্তু ধারা 32 সার উঠাই দিছে পুরা, ভগ্নাংশ দিয়ে করের পরিমাণ নিরূপণ করে তা পণ হইতে বাদ দিলে যে মূল্য পাওয়া যাবে তাই হবে সরবরাহ মূল্য। এখন যদি উনি বলে যে আমাকে তো সে 150 টাকা করে দিছে, তাহলে 150 টাকার মধ্যে ব্যাট আছে, কি বলেন? জি স্যার। আচ্ছা, অর্থাৎ জি। করদাতা প্রকৃত যে মূল্যে পণ্য সরবরাহ করবেন সেই মূল্যের ভিত্তিতে কি হবে, কর নিরূপণ করবেন। মূসক 4.3-তে প্রদর্শিত মূল্যে পণ্য সরবরাহ করা সঠিক নয়, এটি পণ্য বা সেবার একটি নির্দিষ্ট মূল্য বলতে। আপনি বলছেন যে আচ্ছা আমার পণ্য 160 টাকা করে বিক্রি করতেই পারি, কিন্তু উনি ডিসকাউন্ট দিয়ে 150 টাকা বেচতে পারে না। তাহলে প্রশ্ন করা যেতে পারে 4.3-তে প্রদর্শিত মূল্য তাহলে কোন কাজে ব্যবহৃত হবে? এটি অডিটের সময় ন্যায্য বাজার মূল্য নির্ধারণের জন্য ন্যূনতম বাজার মূল্যের ভিত্তি হবে। তার মানে আপনি অডিটের সময় বলবেন এই দেখেন আমি পণ্যের দাম বলছিলাম 160 টাকা, কিন্তু আমি তো ডিসকাউন্ট দিয়ে বেচতেও পারি, দেখেন ধরতে পারছেন কিনা। এখন ভাই, এখন আপনার যদি ডিলার প্রাইস থাকে, আপনার যদি কোটেশন থাকে, আপনি ফাইট দিতে পারেন কিনা বলেন? আপনার যদি ডিলার প্রাইস কোটেশন থাকে আপনি ফাইট দিতে পারেন?
বুঝেন নাই? আপনি মনে করেন পণ্য বিক্রি করছেন বা স্কিং, আপনাকে ক্লাস করতেছেন? জি শুনছি। আচ্ছা, আপনি যে পণ্য বিক্রি করছেন আপনি চেক পাইছেন না ভাই? আপনার ওয়ার্ক অর্ডার আছে না, আপনার ডিলার প্রাইস আছে না? তাহলে ওই যখন ন্যায্য বাজার মূল্যের জন্য ডাকে তখন বলে না যে আপনার মূল্য তালিকা, ন্যায্য বাজার ওয়ার্ক অর্ডার বা ডিলার প্রাইস বা পেমেন্টের স্লিপ নিয়ে আসেন, বলে কিনা বলেন? তাহলে আপনি যদি প্রমাণ দিতে পারেন যে আমি একজন ডিলার, আমি লাইফ বয় সাবান কিনি 30 টাকা করে, বেচি 32 টাকা বা 8 আনা লাভ করি, তাহলে আপনি কাগজ দেখাইতে পারবেন না। এবার চিন্তা করেন। স্যার ন্যায্য বাজার মূল্য বলতে কি বুঝাইছিস? ন্যায্য বাজার মূল্য মানে আপনি সহগ দিচ্ছেন এইটার দাম 20 টাকা, এখন উনি দেখবে বাজারে এই 20 টাকা করে সবাই বিক্রি করে কিনা, এটার একটা তুলনা যাচাই করবে। এটা হচ্ছে ন্যায্য বাজার মূল্য। এখন আমি যদি স্যার প্রোডাকশনে যদি এন্ট্রি দেই, এন্ট্রি দেওয়ার আমাকে যদি 40% তারা করতে বলে, অ্যাডিশন করতে বলে, তারপরে যদি একটা গড় মিল হয়, তখন তো স্যার ন্যায্য বাজার মূল্য তারা আবার কিভাবে আইডেন্টিফাই করবে? আচ্ছা, আপনি বোঝেন, মনে করেন এই যে বল পয়েন্ট এক কোম্পানি তৈরি করেন, একাধিক কোম্পানি তৈরি করে, একাধিক কোম্পানি তৈরি করে, তাহলে দেখবে না যে এই ম্যাটাডোর যেই টাকা তৈরি করে, ইকোনো কয় টাকা দিয়ে তৈরি করে? কেক অনেক কোম্পানি তৈরি করে না, কাস্টার্ড কেক। এখন যদি মনে করেন ড্যান কেক কত দিয়ে তৈরি করে, কি প্রাণ কত দিয়ে তৈরি করে, মিষ্টি কত দিয়ে তৈরি, তুলনা করবে না প্রত্যেকের দামের মধ্যে? তখন বলবে না যে ভাই উনি 20 টাকা বেচে, আপনি কেন 18 টাকা বেচেন, বলবে না? এবার চিন্তা করেন। স্যার ন্যায্য বাজার মূল্য ওদিকে তো স্যার ভ্যাটে তো বলে দিছে যে যত ইচ্ছে তত আমি মূল্য ধরতে পারবো, তাহলে না আমি বোঝেন, আপনি বোঝেন, ওখানে বলা আছে ন্যায্য বাজার মূল্য কোনটা। আপনি যদি বেশি দামে বেচেন আপনাকে বাধা দিবে না, কিন্তু কম দামে বেচতে তখন উনি তুলনা করবে আপনি কম দামে কেন বেচতেন। তখন আপনি প্রমাণ দিবেন যে আমারটার কোয়ালিটি ভালো, ওনারটার কোয়ালিটি খারাপ, বা আমি কম দামি তেল ইউজ করি, উনি বেশি দামি তেল ইউজ করে, হইতে পারে না? ভাই শুনেন, আপনি কোকা কোলা রেডিসন ব্লুতে গেলে কোকা কোলার এক গ্লাসের দাম কত বলেন? বা সোনারগাঁতে যদি খান এক গ্লাসের দাম কত? সেটা বল 500-600 টাকা নাকি? 500-600 টাকা। তাহলে কোক কোম্পানি তো একই কোক বানাইছে, ওইখানে লেখা থাকে না স্পেশালি প্যাক ফর রেডিসন ব্লু, লেখা থাকে কিনা বলেন? জি স্যার, হ্যাঁ, তাহলে এটা কেন লেখে? ওই যে দাম বাড়ানোর জন্য লেখে, ঠিক আছে? তাহলে এইভাবে, তাহলে আপনি বলেন সহগে যে আপনি পণ্য বেচবেন এই মূল্যে কোনো ভিত্তি আছে আইনগত? ভাই আপনাদের আমি একটা কথা বলি, আপনারা মনে ধরতেই পারেন না আমি কি বুঝাইতেছি। আমি যে বলছি যে তারা যে ডিসিশন ধরে দেয়, এটার ভিত্তি আছে কিনা বলেন? না, এটা তো ভিত্তি দেখতেছি না স্যার। এখন আপনি মাইন জানেন এটা যে বাস্তবতা, এটা কি বাস্তবতা? আরো ধাপে ধাপে ক্লিয়ার করতেছি, দাঁড়ান, মাত্র তো শুরু করছে ক্লাস, এখনো তো শেষ হয় নাই। তাহলে বলেন, তাহলে দেখেন আপনারা যে সহগ কি এটা তো বুঝছেন, সহগ কি এটা বুঝছেন, সহগ ও মূল্য ঘোষণার মধ্যে পার্থক্য এটা বুঝছেন না? এখন বলেন কোন কোন প্রতিষ্ঠান সহগ দিবে এটা জানেন কিনা? বলছি কোন কোন প্রতিষ্ঠান সহগ দিবে কিনা জানেন? তার যারা একমাত্র বিদেশে 100% রপ্তানি করে এরা ব্যতীত বাকি সবাই তো সহগ দেওয়া দরকার। আচ্ছা যাক, আপনাদের থেকে আমি 5 মিনিটে শুনেন বস, 1 ঘন্টা ক্লাস হয়েছে, আমি তো বলছিলাম স্পেশাল কারণে আজকে 5 মিনিট ব্রেক দিবেন, তাহলে আমি একটু ব্রেকটা দিই, আমার একটু গেস্ট আসছে তো 5 মিনিট পরে আমি ক্লাস শুরু করি, সবাই কি বলেন? জি স্যার অবশ্যই। হ্যাঁ, যাক ধন্যবাদ, আপনারা কিছু জাস্ট দিয়েন তো 5 মিনিট ক্লাস বাড়ায় দিব না আপনারা। তাহলে এই 5 মিনিটে একটু সবাই যারা একটু রেস্ট নেবেন, নেন, 5 মিনিট পরে আসতেছি, হ্যাঁ ইনশাআল্লাহ।